আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদের পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। শপথের দুদিন আগে নবনির্বাচিত এমপি সহ নেতাকর্মীদের নিয়ে তারেক রহমানের কর্মব্যস্ত দিন। জামায়াতে আমির ও এনসিপির আহ্বায়কের বাসায় যাচ্ছেন সন্ধ্যায়। শপথ অনুষ্ঠানের জন্য সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় চলছে প্রস্তুতি। আমন্ত্রণ পাচ্ছেন ভারত, পাকিস্তান, চীন সহ ১৩ দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। বিএনপি নিরঙ্কুশ জয়ের পর আলোচনায় তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা। নতুন পুরনো মুখের পাশাপাশি থাকছে শরিক ও সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব। ১১ দলের প্রার্থীদের অনেককে হারিয়ে তড়িঘড়ি গেজেট প্রকাশের অভিযোগ এনেছে জামায়াত। সহিংসতার প্রতিবাদে রাজধানীতে সোমবার বিক্ষোভের ঘোষণা। এবং নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও আইনসম্মত বলেছে রাশিয়া। আসন্ন ডুমা নির্বাচনে বাংলাদেশের পর্যবেক্ষকদের আমন্ত্রণ। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্মে স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণের দুদিন আগে নবনির্বাচিত এমপি সহ ও দলের নীতি নির্ধারকদের সঙ্গে কর্মব্যস্ততায় কাটাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যায় জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন তিনি। এসব বিষয়ে জানতে শাকির আদনানের কাছে যাচ্ছে। তিনি গুলশানে বিএনপির কার্যালয়ে আছেন। আদনান, তারেক রহমানের আজকের কর্মসূচি নিয়ে আমাদেরকে জানাবেন। জানেন যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দুপুর 12:30টার দিকে গুলশানের যে কার্যালয় সেখানে এসেছেন এবং এখানে এসে স্থায়ী কমিটির সদস্য, বিভিন্ন এলাকা থেকে যারা নির্বাচিত হয়েছেন এমপি হিসেবে তারা এবং এর পাশাপাশি বিভিন্ন পর্যায়ের যারা নেতা রয়েছেন দেশের, তাদের সঙ্গে বিএনপির যে চেয়ারম্যান ভিতরে তারা কথা বলছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন বলে আমরা জানতে পেরেছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বিএনপি গুলশান কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ভিড়, এখানে তারা অবস্থান করছেন এবং যারা ভিতরে যাচ্ছেন তারা তার সঙ্গে কথা বলছেন, বিভিন্ন দিক নির্দেশনা নিচ্ছেন, কি করতে হবে ইলেকশনের পরবর্তীতে বা এলাকার উন্নয়নে কি করতে হবে সেটি তারা তাদের কাছ থেকে, চেয়ারম্যানের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন। এবং এর পাশাপাশি আপনারা জানেন যে আজকে সন্ধ্যায় কর্মসূচি রয়েছে। প্রথমেই তারেক রহমান জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে দেখা করবেন। সন্ধ্যা 7টায় একটি সময় নির্ধারণ করা হয়েছে এবং এরপরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক এবং ঢাকা 11 আসন থেকে নির্বাচিত নাহিদ ইসলামের বাসায় তিনি যাবেন তারেক রহমান এবং সমসাময়িক বিভিন্ন বিষয় এবং নির্বাচন পরবর্তী যে অবস্থা বা ভবিষ্যৎ যে পরিকল্পনা সেসব বিষয় নিয়ে দুই নেতার সঙ্গে আলোচনার কথা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তো যাই হোক, আসলে কর্মব্যস্ত তারেক রহমান তার দিন কাটাচ্ছেন এবং খুব শিগগিরই তিনি দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন এবং বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করবেন। এবং আপনারা জানেন যে বিএনপি এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সব আসনে জয়ী হয়েছেন এবং এককভাবে সরকার গঠন করতে যাচ্ছে। তো পরবর্তীতে কোনো কর্মসূচি বা এখানে কোনো আপডেট থাকলে আপনাদের জানাতে চেষ্টা করব। ধন্যবাদ আদনান আপনাকে। নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভা সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য প্রস্তুত করা হচ্ছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা। এ নিয়ে জানতে শহীদুল্লাহ রাজুর কাছে যাচ্ছি। তিনি সংসদ ভবন এলাকায় আছেন। রাজু, শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে আমাদেরকে জানাবেন। মৃত্তিকা, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ আগামী মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হবে এবং এর জন্য কিন্তু প্রয়োজনীয় সংস্কার, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং অবকাঠামো প্রস্তুতি নিয়েছে জাতীয় সংসদ সচিবালয়ের তথ্যে আমরা জানতে পেরেছি যে ইতিমধ্যে প্রায় প্রস্তুতি কিন্তু শেষের দিকে এবং পুরো প্রস্তুতি তারা ইতিমধ্যে সম্পন্ন করেছেন এবং নবনির্বাচিত যে সংসদ সদস্যরা তারা মঙ্গলবার সকালের দিকে শপথ গ্রহণ করবেন। ট্রেডিশন অনুযায়ী
সংসদের স্পিকার এবং ডেপুটি স্পিকার না থাকায় প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন তিনি শপথ পাঠ করাবেন। এরপর প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যরা তাদেরকে মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি শপথ পাঠ করাবেন। সংসদ সদস্যদের শপথ পাঠ করানোর পর রাষ্ট্রপতির পক্ষ থেকে সরকার গঠনের জন্য বিএনপিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হবে। এরপর সরকার গঠন করে এবং বিকেলে কিন্তু যে সরকারের মন্ত্রী পরিষদের যে সদস্যরা তাদের শপথ পাঠ করানো হবে। আর একটা বিষয় জানিয়ে রাখি যে গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং শুক্রবার সন্ধ্যায় এই নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট কিন্তু হয়। যেহেতু স্পিকার এবং ডেপুটি স্পিকার না থাকাতে এবং এই 3 দিন পর প্রধান নির্বাচন কমিশনারের শপথ বাক্য পাঠ করানোতে আসলে কোনো বাধ্যবাধকতা নেই এবং পুরো এলাকাটা সংসদ ভবন এলাকা সংসদ সহ মানিক মিয়া এভিনিউ পুরো এলাকাটায় কিন্তু একটু সাজসজ্জ রব চলছে এবং নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে পুরো সংসদ ভবন এলাকায়। এবং মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এবং বিকেলে কিন্তু মন্ত্রিসভার প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যদের রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করাবেন এবং দুটিই কিন্তু সংসদ ভবনের শপথ কক্ষে অনুষ্ঠিত হবে সংসদ সদস্যদের শপথ গ্রহণ এবং এরপর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। মৃত্তিকা, ধন্যবাদ আপনাকে। নতুন এমপি ও মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ ও সরকারের গঠন প্রক্রিয়া নিয়ে জানতে চকর মালিথার কাছে যাচ্ছি, তিনি সচিবালয়ে আছেন। চকর, দর্শক, আপনারা এরই মধ্যে জেনেছেন আগামী মঙ্গলবার অর্থাৎ 17 ফেব্রুয়ারি নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার জাতীয় সংসদের ভেতরে মঙ্গলবার সকালে নির্বাচিত সংসদ সদস্যদের এই শপথ বাক্য পাঠ করাবেন। শপথ পাঠের পরপরই প্রত্যেকটি দল পৃথকভাবে সংসদের ভিতরে বৈঠকে বসবেন। বৈঠকে বসে তারা তাদের নেতা নির্বাচন করবেন। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসাবে বিএনপির পক্ষ থেকে তারেক রহমান সংসদ নেতা হিসাবে নির্বাচিত হবেন এবং হওয়ার পরপরই তিনি রাষ্ট্রপতিকে জানাবেন তিনি সংসদ নেতা হিসেবে তার দলের পক্ষ থেকে নির্বাচিত হয়েছেন। তার পরপরই বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি তারেক রহমানকে তার সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানাবেন এবং আমরা জেনেছি আগামী মঙ্গলবার আর বিকেলে বাংলাদেশের ইতিহাসে এইবারই প্রথম বঙ্গভবনের বাইরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সেই শপথ মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি সেই শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সহ নির্বাচিত মন্ত্রীদের সিলেক্টেড মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করাবেন। আমি এখন আছি জাতীয় সচিবালয় বাংলাদেশ সচিবালয়ের ক্যাবিনেট ডিভিশনের সামনে। এখান থেকেই এই এমপিদের মন্ত্রীদের শপথ অনুষ্ঠানের বিষয়টি তদারকি করা হচ্ছে এবং কে কোন মন্ত্রণালয় পাবেন কি হবেন চূড়ান্ত লিস্ট এখানেই আসবে এবং এখান থেকেই পুরো বিষয়টি কোঅর্ডিনেশন করা হচ্ছে এবং হবে। এই ক্যাবিনেট ডিভিশন এখন অত্যন্ত ব্যস্ত সময় পার করছে। সকাল থেকে নতুন ক্যাবিনেট সচিব তার সদস্যদের নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে কয়েক দফা বৈঠক করেছেন। বিকেল 3টায় আরও একটি বৈঠক আছে। এর মধ্যেই ঠিক করা হচ্ছে কিভাবে কি করা হবে এবং আমরা জানতে পেরেছি এই শপথ অনুষ্ঠানে 13টি দেশের রাষ্ট্র বা সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং বাংলাদেশের প্রায় 1000 অতিথি এই শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ উপস্থিত থাকার কথা রয়েছে। ধন্যবাদ আপনাকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়াকে শান্তিপূর্ণ সুশৃঙ্খল ও আইনসম্মত বলেছে রাশিয়া। রুশ পর্যবেক্ষক দল বিবৃতিতে জানিয়েছে
রাশিয়ার সেন্ট্রাল ইলেকশন কমিশনের কমিশনার পাভেল আন্দ্রেয়েভের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকা ও নারায়ণগঞ্জের 8টি কেন্দ্রে 40টির বেশি ভোট কেন্দ্র পরিদর্শন করে। তারা জানায় ভোটারদের অংশগ্রহণ উল্লেখযোগ্য ছিল, গণনার প্রস্তুতি ছিল পদ্ধতিগত এবং পোলিং এজেন্টদের উপস্থিতি ও ভিডিও নজরদারির মধ্যে গণনা পরিচালিত হয়। এরপর প্রতিনিধি দলটি পরে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা ও নির্বাচন নিয়ে আলোচনা করে। সে সময় আসন্ন স্টেট ডুমা নির্বাচনের আন্তর্জাতিক পর্যবেক্ষণ কর্মসূচিতে বাংলাদেশকে অংশগ্রহণের আমন্ত্রণ জানান প্রতিনিধিরা। নোয়াখালীর হাতিয়ায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ নিয়ে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। ওই নারী হাসপাতালে গিয়ে অভিযোগ করেন এনসিপির প্রার্থীকে ভোট দেওয়ায় তিনি ধর্ষণের শিকার হয়েছেন। অভিযুক্ত ব্যক্তি বলছেন, অভিযোগকারী বিবরণে উল্লেখ করার সময় তিনি সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পুলিশের প্রাথমিক তদন্তে ঘটনাস্থলে 2 দফায় মারামারির তথ্য পাওয়া গেছে। আলাউদ্দিন শিবলুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট। মারামারির ঘটনায় চিকিৎসা নিতে 14 ফেব্রুয়ারি দুপুরে 250 শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে যান এক গৃহবধূ সহ কয়েকজন। বিকেল 5টায় ওই গৃহবধূ আবারও হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে বলেন তিনি ধর্ষণের শিকার হয়েছেন। রমানে তাই নালে আছে আমাদের পাশের আমার বাথরুম তো হইলো বাইরে, মহিলাটা ভিন্ন পুরুষটা ভিন্ন গোসলখানা, এর ভিতরে গেলে আমার ঢুকে গেছে। তবে মামলা না হওয়ায় শারীরিক পরীক্ষা করতে পারেননি চিকিৎসকরা। ধর্ষণ পরীক্ষার জন্য কোনো আইনি কর্তৃপক্ষ থেকে চাহিদা আসতে হবে, কারণ আপনারা জানেন যে ধর্ষণ একটি স্পর্শকাতর পরীক্ষা। তো আমরা এখনও আইনি কর্তৃপক্ষ বিশেষ করে পুলিশের কাছ থেকে এই বিষয়ে কোনো পরীক্ষার জন্য ধর্ষণ পরীক্ষার কোনো চাহিদা পাইনি। হাসপাতালে ওই নারীকে দেখতে যান নোয়াখালী 6 হাতিয়া আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এনসিপির কেন্দ্রীয় নেতা হান্নান মাসুদ। তিনি বলেন শাপলাকলিতে ভোট দেওয়ায় ওই নারীকে ধর্ষণ করা হয়েছে। মেডিকেল টিম কাজ করার কথা ছিল, পুলিশ এসে ওনার জবানবন্দি নেওয়ার কথা ছিল, এখন পর্যন্ত পুলিশ জবানবন্দি নেয় নাই। এসপিকে আপনাদের সামনে ফোন দিলাম, উনি মনে হয় যেন বিষয়টা জানান নাই ধরনের একটা ভাব নিচ্ছেন। এবং হচ্ছে আপনাদের হসপিটাল তত্ত্বাবধায়ককে আমি হসপিটালে এসে পাচ্ছি না, আমি বারবার এখান থেকে ফোন দেওয়া হয়েছে, ওনার ফোন বন্ধ করে বসে আছেন। পুলিশ বলছে ওই ঘটনায় কোনো লিখিত বা মৌখিক অভিযোগ পাননি তারা। সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যম কর্মীদের মাধ্যমে ধর্ষণের অভিযোগের কথা জেনে তদন্ত শুরু করে পুলিশ। প্রাথমিক তদন্তে তারা ওই স্থানে 2 দফা মারামারির তথ্য পায়। একজন নারী হাসপাতালে ভর্তি, হাসপাতাল থেকে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন, তো তার কাছে আমাদের অফিসাররা যায়, তাকেও জিজ্ঞাসাবাদ করে শুনে, তো উনি যার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছেন, তো সেই সময় আমরা ওই হাসপাতালের একই হাসপাতালের খতিয়ানে দেখা যায় যে উনি সেই সময় চিকিৎসাধীন ছিলেন হাসপাতালে, যার ঘটনাস্থল থেকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা দূরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ষণের ঘটনা প্রচার হওয়ার পর ফেসবুক লাইভে নিজের পক্ষে ব্যাখ্যা দেন অভিযুক্ত ব্যক্তি। আমি এটা করি না, এটা সব বানোয়াট, সব মিথ্যা মামলা, সব ষড়যন্ত্র চলছে আমার উপরে। আমি আইনজীবী ঢুকার জন্য আমার লাখ লাখ টাকা অফার করছি, 1 লাখ টাকা দেবো, 50,000 টাকা দেবো, তুমি আইনজীবীতে চলে আসো। আমি বলছি না, আমি বিএমপি করি। অভিযোগকারীর প্রতিবেশীরাও ওই ঘটনা নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন। এখানে একটা ঘটনা ঘটছিল, এটা কি আপনারা কিছু জানেন? কোনো ঘটনাটা হয় না। ঘটনা ঘটে না, এখানে নাকি একটা ধর্ষণ ঘটনা হয়েছে, আপনি কিছু জানেন না? জেলা বিএনপি নেতারা বলছেন ওই নারীকে দিয়ে ধর্ষণের নাটক সাজিয়ে বিএনপির সম্মানহানি করার চেষ্টা করা হচ্ছে। রাজনৈতিকভাবে বিএনপিকে হেয় প্রতিপন্ন করার জন্য রহিমকে বিএনপির কর্মী হিসাবে প্রচার করতেছে। এই মুহূর্তে আমি প্রশাসনকে বলবো, ঘটনাটা সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে ঘটনাটা যদি সত্যি হয় তাহলে অপরাধীকে আইনের আওতায় আনা হোক। পুলিশ বলছে পূর্ণাঙ্গ তদন্ত হলে প্রকৃত ঘটনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রাজীব আহমেদ, চ্যানেল আই। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ কারাবন্দী শামেকুল ইসলাম লিপন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারাসূত্র জানিয়েছে, শনিবার রাতে অসুস্থ হয়ে পড়লে গাইবান্ধা কারাগার থেকে প্রথমে সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মরদেহ সুরত হাল রিপোর্ট ও ময়নাতদন্তের পর পরিবারের কাছে আজ তার মরদেহ হস্তান্তর করা হবে। গাইবান্ধা জেলা কারাগারের জেলা সুপার আনোয়ার হোসেন জানান,
তিনি দীর্ঘদিন ধরে গাইবান্ধা সদর থানার একটি মামলার হাজতে ছিলেন। উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপনকে 2024 সালের 8 ডিসেম্বর ঢাকায় মগবাজার এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এবং তার সরকারের শপথ অনুষ্ঠানে বিদেশি অতিথি কারা যোগ দিচ্ছেন? ভারত, পাকিস্তান ও চীন সহ 13 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে ঢাকায় বিশেষ করে দক্ষিণ এশীয় নেতাদের সমবেত হওয়ার ঘটনাকে নতুন সরকারের আন্তর্জাতিক সম্পর্ক পুনর্গঠনের গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা যাচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন লায়লা নওশিন। দীর্ঘ 17 বছর পর গত 12 ফেব্রুয়ারি যে ঐতিহাসিক ভোট বসন্ত দেখেছে বাংলাদেশ, সেই নির্বাচনে গণমানুষের ম্যান্ডেট নিয়ে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদের শপথ হবে 17 ফেব্রুয়ারি। 297 আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। একই দিনে বিকালে প্রথমবারের মতো জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে সরকারের শপথ। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শপথ পড়াবেন প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদ সদস্যদের। এদিন 11তম প্রধানমন্ত্রী হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালনার দায়িত্ব নেবে বিএনপি। এই শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে ঢাকায় দক্ষিণ এশীয় নেতাদের সম্ভাব্য আগমন সহ আন্তর্জাতিক উপস্থিতিও নজর কাটছে। দেশ বিদেশের বিভিন্ন গণমাধ্যমকে সরকার ও বিএনপির সূত্রগুলো জানিয়েছে, নতুন সরকারের শপথ ঘিরে এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে শপথ অনুষ্ঠানে যোগ দিতে 13টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বিএনপির সাথে কথা বলেই অন্তর্বর্তী সরকার অতিথিদের তালিকা করেছে বলে জানা গেছে। আমন্ত্রিত দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান, চীন, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনাই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান। তবে আমন্ত্রণ জানানো হয়নি সার্কভুক্ত দেশ আফগানিস্তানকে। ঢাকা নয়াদিল্লি সম্পর্ক এবং দুই প্রতিবেশী দেশের অভিন্ন ইতিহাসের প্রেক্ষাপটে ভারতকে আমন্ত্রণ বিশেষ তাৎপর্য বহন করে। এনডিটিভি সূত্রে জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হলেও একই দিনে মুম্বাইয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় তার উপস্থিতি সম্ভাব্য নয়। পরিবর্তে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর অথবা উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার নেতারা যখন ঢাকায় সমবেত হচ্ছেন, তখন 17 ফেব্রুয়ারির এই অনুষ্ঠানটি কেবল একটি অভ্যন্তরীণ রাজনৈতিক ঘটনা হিসেবেই নয়, বরং আঞ্চলিক কূটনৈতিক পরিমণ্ডলে বাংলাদেশের নতুন নেতৃত্ব কিভাবে নিজেদের অবস্থান নির্ধারণ করে তারও একটি প্রাথমিক পরীক্ষায় পরিণত হচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ জয়ের পর কারা স্থান পেতে যাচ্ছেন? তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভায় এ নিয়ে চলছে আলোচনা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, দলের জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি নতুন মুখ ও শরিকরাও থাকতে পারেন নতুন সরকারে। আরও জানাচ্ছেন মিথিলা নাজনীন। নতুন সরকারের মন্ত্রিসভায় অভিজ্ঞতার পাশাপাশি তরুণ ও মেধাবীদের প্রাধান্য থাকবে বলে দায়িত্বশীল সূত্রগুলো বলছে। থাকতে পারে সারা দেশের অঞ্চলকেন্দ্রিক এবং বিভিন্ন ধর্মাবলম্বীদের প্রতিনিধিত্ব। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে আলোচনায় আছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নাম। বেগম খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী দলের পক্ষ থেকে বক্তা হিসেবে এবং পরে নির্বাচন পরিচালনা কমিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। মন্ত্রিসভায় সম্ভাব্য সদস্য হিসেবে আসছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য, বিএনপিপন্থী চিকিৎসক সংগঠনের নেতা ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার SZM জাহিদ হোসেনের নাম। কৃষি ও খাদ্য প্রযুক্তি খাতের বড় উদ্যোক্তা হিসেবে দেশে বিদেশে পরিচিত বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুর নামও রয়েছে আলোচনায়। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিএনপির গত মেয়াদে শিক্ষা মন্ত্রণালয়ে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তারাও এবার প্রাধান্য পেতে পারেন। নারী ও সংখ্যালঘু নেতৃত্বের পাশাপাশি মানিকগঞ্জ, সিলেট, ফরিদপুর, টাঙ্গাইল ও নেত্রকোনা সহ বেশ কয়েকটি অঞ্চলের নেতাদের নাম এসেছে আলোচনায়। বিগত যুগপৎ আন্দোলনে যারা মিত্র হিসেবে বিএনপির সাথে ছিলেন এবং জাতীয় নির্বাচনে নিজ নিজ প্রতীকে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছেন, তারাও স্থান পেতে পারেন বলেও জানা গেছে। এর বাইরে বিভিন্ন খাতে যারা নেতৃত্বস্থানীয় হিসেবে দেশে বিদেশে কাজ করেছেন তাদের প্রাধান্য থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী অভিযোগ করেছে 32টি আসনে 11 দলের প্রার্থীকে স্বল্প ভোটের ব্যবধানে হারিয়ে তড়িঘড়ি করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে এই অভিযোগ করে।
তারা বলেছেন ভোট গ্রহণে বড় কোনো সহিংসতা না হলেও জাল ভোট পড়েছে, অনিয়মের অভিযোগ করলেও ব্যবস্থা নেওয়া হয়নি। অনেক জায়গায় রেজাল্ট শিটে কাটাছেঁড়া করা হয়েছে, বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটেছে বলে উল্লেখ করেন তিনি। সহিংসতার প্রতিবাদে সোমবার বিকেলে রাজধানীতে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে 11 দলীয় জোট। ফেনীতে ধানের শীষে ভোট দেওয়ায় এক গৃহবধূকে তালাক দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই নারীর পাশে দাঁড়িয়েছে আমরা বিএনপি পরিবার। বিএনপি চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পরামর্শে ভুক্তভোগীর পাশে দাঁড়িয়েছে তারা। ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে ওই নারীর খোঁজ নিতে আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তার বাড়িতে যায়। তারা ভুক্তভোগীর সার্বিক বিষয়ে খোঁজ খবর নিয়ে আর্থিক সহায়তা এবং তার সন্তানদের পড়াশোনা সহ সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। কখনো ভোট দিইনি, আমার স্বামী আমাকে মানা করছিল, তারপরে আমি গেছি, যাবার পরেও সে আমাকে আবে তাবে আউট কথা কয়ে লাইছে 28টা বার। আমাকে বলছে যে তুই আর ঘরে দুয়ারে ঢুকিচ্ছ, তোরা দিয়ে দিচ্ছি, তুই আর ঘরে দুয়ারে ঢুকিচ্ছ, আর মাইয়া আর হলো আর কাছে থাক। তাই এটা আমি সমাধা করতে চাই। আমার 3টা ছেলে মেয়ে নিয়ে আমি কোন জায়গায় যাব? আমার তো কেউ নেই। সেই বোন ধানের শীষে ভোট দিয়েছেন, এই জন্য তার স্বামী ওনাকে ডিভোর্স দিয়েছেন। একজন মানুষ তার মনের ভাষা, তার ভালোবাসা, তার গণতান্ত্রিক ভাষা প্রকাশ করায় তার প্রতি নির্যাতন, আমরা এই নির্যাতনের তীব্র নিন্দা জ্ঞাপন করছি। মিয়ানমারের সামরিক সরকারের উপর চাপ অব্যাহত রাখতে এবং দেশটির গণতন্ত্রপন্থী আন্দোলনে ওয়াশিংটনের সমর্থন জোরদারে ব্রেভ বার্মা অ্যাক্ট পাশ করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ। এই আইন পাশ হওয়ায় মার্কিন প্রেসিডেন্টকে মিয়ানমারের জ্বালানি ও ব্যাংকিং খাতের উপর নিষেধাজ্ঞা বিষয়ে প্রতি বছর নতুন করে সিদ্ধান্ত নিতে হবে। 2021-এ মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের পর থেকে সহিংস অভিযান চালানো জান্তা ও তাদের সহায়তাকারী আর্থিক নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে 2032 সাল পর্যন্ত বিদ্যমান মার্কিন নিষেধাজ্ঞা সম্প্রসারণ ও জোরদার করা হবে। এছাড়াও আইন অনুযায়ী মিয়ানমারের জন্য রাষ্ট্রদূত মর্যাদার একজন মার্কিন বিশেষ দূত নিয়োগ বাধ্যতামূলক করা হয়েছে, যিনি নিষেধাজ্ঞা, মানবিক সহায়তা ও কূটনৈতিক তৎপরতা সমন্বয় করবেন। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। অতিরিক্ত পরিশ্রম ও অঞ্চল ভিত্তিক আখের গুড় ব্যবহার কমে যাওয়ায় শরীয়তপুরে দিন দিন কমছে আখের আবাদ। একসময় আখ চাষ কৃষকদের অন্যতম আয়ের উৎস হলেও এখন অনেকেই বিকল্প ফসল চাষে ঝুঁকছেন। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। ঠাকুরগাঁয়ের প্রাচীনতম ও সুবিশাল রামরাই দিঘি যেন পরিযায়ী পাখিদের অভয়ারণ্য। প্রায় 2 যুগ ধরে বিভিন্ন প্রজাতির পাখির দেখা মেলে দিঘিতে। পাখির কলকাকলিতে মুখর আশপাশের প্রাণ এবং প্রকৃতি। ঐতিহাসিক রামরাই বিলের সৌন্দর্যে বাড়তি মাত্রা যোগ করেছে পরিযায়ী এইসব পাখি। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শপথের 2 দিন আগে নবনির্বাচিত এমপি সহ নেতাকর্মীদের নিয়ে তারেক রহমানের কর্মব্যস্ত দিন। জামায়াতে আমির ও এনসিপির আহ্বায়কের বাসায় যাচ্ছেন সন্ধ্যায়। শপথ অনুষ্ঠানের জন্য সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় চলছে প্রস্তুতি। আমন্ত্রণ পাচ্ছেন ভারত, পাকিস্তান, চীন সহ 13 দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। বিএনপি নিরঙ্কুশ জয়ের পর আলোচনায় তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা। নতুন পুরনো মুখের পাশাপাশি থাকছে শরিক ও সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব। 11 দলের প্রার্থীদের অনেককে হারিয়ে তড়িঘড়ি গেজেট প্রকাশের অভিযোগ এনেছে জামায়াত। সহিংসতার প্রতিবাদে রাজধানীতে সোমবার বিক্ষোভের ঘোষণা। এবং নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও আইনসম্মত বলেছে রাশিয়া। আসন্ন ডুমা নির্বাচনে বাংলাদেশের পর্যবেক্ষকদের আমন্ত্রণ। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ।